আর পরশু রাতে দমদমের বারে বচসা হয়েছিল আর সেখান থেকে গুলি পর্যন্ত চলেছিল। বার ম্যানেজারকে গুলিবিদ্ধ হতে হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন বার ম্যানেজার এখনো পর্যন্ত, কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবার দুজনকে। অভিযুক্ত গোপাল বিশ্বাস ও সুজিত দে। আরো বিস্তারিত এই বিষয়ে জানতে পারবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কোথা থেকে গ্রেপ্তার করা হলো এদের, কিভাবে গ্রেপ্তার? দমদম যে শুট আউটের ঘটনা পানসালার বাইরে, সেই ঘটনা কিন্তু গতকালই একজনকে জিজ্ঞাসাবাদ করে আটক করে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে দুজনকে গ্রেপ্তার করলো। বেলঘড়ি এক্সপ্রেসওয়ের কাছ থেকে দুজনকে গ্রেপ্তার করে, একদিকে গোপাল বিশ্বাস, অন্যদিকে সুজিত দে। এই দুজনকে এবং গ্রেপ্তার করেছে। মূল অভিযুক্ত বলা হচ্ছে বিট্টু দাস, এখনো কিন্তু তিনি পলাতক। তো তার যে দুই সহযোগী ইতিমধ্যেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আজকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে, হেফাজতে নেওয়ার আবেদন জানানো। তার কারণ বারের মধ্যে কি গন্ডগোল হয়েছিল, তারপরে বেরিয়ে আসলো এবং গুলি চালানোর যে ঘটনা, মূল যে অভিযুক্ত বিট্টু দাস তিনি এখনো কোথায়, তিনি কিন্তু ব্যাপারটা তার খোঁজ করার জন্যই অভিযুক্ত দুজন যে তার সহযোগী তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বিট্টুর খোঁজে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে তল্লাশি করা হচ্ছে বলে এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। আর এবার নজর রাখবো বন দপ্তরের অনুমতি ছাড়া স্কুলের গাছে কোপ। বনগাঁর গোপালনগরের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই অভিযোগ। তিনি বেশিরভাগ দিনই স্কুলে দেরি করে ঢোকেন। আর এ নিয়েই স্কুল পরিদর্শকের কাছে স্থানীয়রা নালিশ জানান। প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। স্কুলের মাঠে বেলগাছ, সেই গাছ কেটে সাপ। উত্তর 24 পরগনার বনগাঁ, এখানে গোপালনগর থানা এলাকায় বৃদ্ধ পাল্লা এপি স্কুল। সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাস, তার বিরুদ্ধে সরব স্থানীয়রা। স্কুলের জমিতে পুরনো বেলগাছ। অভিযোগ, বন দপ্তরের অনুমতি না নিয়েই গাছটি কেটে ফেলেছেন প্রধান শিক্ষক। এছাড়াও বেশিরভাগ দিনেই তিনি স্কুলে লেট। এরই প্রতিবাদে গোপালনগর সার্কেলের স্কুল পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ জানান স্থানীয়রা। উনি গাছটা লাগিয়ে দেবেন একটা সাইডে, আর বেদিটা উনি করে দেবেন। আমরা বন দপ্তরকে চিঠি দিয়েছি, থানাকে দিয়েছি, পঞ্চায়েতকে দিয়েছি, বন দপ্তরকে দিয়েছি, এসআইকে দিয়েছি। সামনে একটা অনুষ্ঠান ছিল, ওটা অ্যানুয়াল ফাংশন ওনাদের একটা হয় এখানে। তো অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে গাছটা কেটে নেওয়ার কথা ছিল। বন দপ্তর থেকে অনুমতি নিয়ে আমাদের ব্যাপারটা আমার খুব জানা ছিল না। স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে কোনো কেউই বলতে পারবেন না যে আমি দেরি করে আসি। মাস পিটিশনটা পেয়েছি। এর আগেও আমি ওখানে বেশ কয়েকবার ভিজিটে গিয়েছিলাম। একটা দুটো যার ডিসক্রিপিয়েন্সি পাওয়া গেছে সেগুলো কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, তদন্ত করেছি, ওনাকে একটা শোকজ করা হয়েছে, উনি সেই শোকজের চিঠি দিয়েছেন। কিছু কিছু ব্যাপার আমরা স্যাটিসফাই হতে পারিনি, সেটা ফার্দার ওনাকে জানানো হবে এবং অ্যাকর্ডিংলি সমস্ত রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। গতকালই দেখিয়েছিলাম জলপাইগুড়িতে এটিএম লুট আর দুষ্কৃতীদের পাওয়া যাচ্ছিল না, গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল। এবার গ্রেপ্তার করা হলো দুজনকে। রাতভর বৈকুণ্ঠপুর জঙ্গলে তল্লাশি চলে আর ভোরেই জঙ্গল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো ডিটেইল এই বিষয়ে জানাতে পারবে শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, দেখো, বলা যেতে পারে যে গতকাল যখন দুষ্কৃতীদের গাড়ি থেকে গজলডোবা এলাকা থেকে উদ্ধার করলো পুলিশ এবং তারপরেই পুলিশ ধরে নিয়েছিল যে বৈকুণ্ঠপুর জঙ্গলের ভেতরেই দুষ্কৃতীরা কিন্তু আত্মগোপন করে থাকতে পারে। সেই কারণে কিন্তু বৈকুণ্ঠপুর বন বিভাগের যারা বনকর্মী রয়েছে তাদের সাহায্য নিয়ে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি পুলিশ কিন্তু যৌথ অভিযান শুরু করে এবং গোটা জঙ্গল জুড়েই কিন্তু কুম্বিং অপারেশন চলতে থাকে। ভোর রাতের দিকে কিন্তু সরস্বতীপুর জঙ্গলের নেপানিয়া বস্তি সংলগ্ন এলাকা থেকে স্থানীয়দের সাহায্য নিয়ে কিন্তু দুজন দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন হরিয়ানার বাসিন্দা রয়েছেন আশরুফ খান, আর দ্বিতীয়জন রয়েছেন হচ্ছে বিহারের বাসিন্দা শামসের খান। এই দুজন কিন্তু যে দলটি রয়েছিল, পুলিশ যেটা বলছে 5 জনের একটি দুষ্কৃতী দল ছিল যারা বোলবাড়ি এটিএম থেকে লুট করে নিয়ে প্রায় 50 লক্ষ টাকার বেশি টাকা নিয়ে কিন্তু তারা পালিয়ে গিয়েছিল। তাদের মধ্যে এই আশরাফ এবং শামসের ছিল এবং এই দুজনকে গ্রেপ্তার করার পর বাকিদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ এবং যেটা মনে করা হচ্ছে জঙ্গলে হয়তো কোনো একটা প্রান্তে এরা 3 জন বাকি 3 জন আত্মগোপন করে থাকতে পারে, সেই জন্য জঙ্গলে অপারেশন কিন্তু এখনো অব্যাহত রয়েছে। দুজনকে নিয়ে আসা হচ্ছে, জলপাইগুড়ি আদালতে তোলা হবে, তারপর তাদের থেকে রিমান্ডে দেওয়া হবে। এখনো পর্যন্ত 5,400,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে আরো তথ্য জানার চেষ্টা চলবে। আর এই যে পঞ্চায়েত অফিসের সরকারি পোর্টালে কারসাজি, এর আরো ডিটেইল আপডেট অমিত জানাবে আমাদের। অমিত, শুধু যে পঞ্চায়েত অফিসে চিঠি দেওয়া হয়েছে তা তো নয়, পঞ্চায়েত দপ্তরকেও লালবাজার চিঠি দিয়েছে। কি রয়েছে সেই চিঠিতে?
দেখো, জন্ম বা মৃত্যুর শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে সরকারি একটি পোর্টাল রয়েছে। সেই পোর্টালের সিস্টেমের সিকিউরিটি সিস্টেম আরও কড়াকড়ি করতে হবে বা কড়া করতে হবে, এই মর্মেই রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে চিঠি দিয়েছে লালবাজার। কারণ কি কারণে চিঠি দেওয়া হলো? প্রথমে তদন্ত করতে নেমে লালবাজারের তরফে বা কলকাতা পুলিশের তরফে কোথায় ম্যানিপুলেট করা হচ্ছে সেই জায়গাটা তারা তদন্ত করে বার করে। দেখা যায় যে গৌতম সর্দার, যিনি অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই পাঠানখালী পঞ্চায়েতের শংসাপত্র, জন্ম বা মৃত্যুর শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে, সে লগ ইনের জন্য ইউজার পাসওয়ার্ড যেটা সরকারের তরফে দেওয়া হয়েছিল সেটা জানতেন। এবং পরবর্তী সময়ে সেখানে যে পঞ্চায়েত প্রধানের মোবাইল নম্বরটি ইনপুট করে ওটিপি জেনারেট করতে হতো, এখানেই সে কারসাজি করেছে। এখানে পঞ্চায়েত প্রধানের মোবাইল নম্বরের বদলে নিজের নম্বর সেখানে সে পুট করে এবং সমস্ত ওটিপি নিজে জেনারেট করতো এবং ভুয়ো শংসাপত্র ইস্যু করে গেছে। এখানেই করা হতে বলছে লালবাজারের তদন্তকারী আধিকারিক বা গোয়েন্দা দপ্তর যেটা জানাচ্ছে যে এই সিস্টেমে বদল আনতে হবে। কারণ এখানে পঞ্চায়েত প্রধানের যখন মোবাইল নম্বরটি দেওয়া হচ্ছে, তা যদি কেউ সুকৌশলে বদল করে দেয় তাহলে সেখানে পঞ্চায়েত প্রধানের কাছে একটি নোটিফিকেশন যাবে, তার মাধ্যমে পঞ্চায়েত প্রধান সতর্ক হবে এবং সে জানতে পারবে যে এই সিস্টেমে তার মোবাইল নম্বর বদল করে দেওয়া হয়েছে। এটি যদি করা সম্ভব হয় তাহলে এই ধরনের কারচুপি বন্ধ করা যেতে পারে, এমনটাই মনে করছে লালবাজারের কর্তারা। একেবারেই অমিত, এবং যে কারসাজির কথা অমিত আমাদের বলছিলেন, সেই কারসাজি করেই কত টাকা উপার্জন। অস্থায়ী কর্মী গোসাবা পঞ্চায়েতের ৩৫০০ টাকা মাইনে হয়েও সে উপার্জন করেছিল ৩.৫ কোটি টাকা। পাসপোর্টের জন্য আবেদন, নথি হিসাবে দেওয়া বার্থ সার্টিফিকেটে গরমিল, এই নিয়ে একের পর এক অভিযোগ। সম্প্রতি তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তারা জানতে পারে এসব ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েত থেকে, যেখানে বার্থ সার্টিফিকেট ইস্যু করেন গৌতম সর্দার, যিনি পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী। গৌতমকে হেফাজতে নেয় কলকাতা পুলিশ। তদন্তকারীরা তার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখেন। জানা গিয়েছে গৌতমের বেতন ৩৫০০ টাকা, অথচ তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৩.৫ কোটি টাকা। ২০২২ থেকে এই হিসেব বহির্ভূত টাকার রমরমা। ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির নামে টাকা তুলতেন গৌতম। একটা বার্থ সার্টিফিকেটের জন্য ২৫০০ টাকা। দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন জেলায় রয়েছে তার এজেন্ট। সেই সব এজেন্টরাই গৌতমের অ্যাকাউন্টে টাকা পাঠাতেন। নগদেও তার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। কিভাবে ভুয়ো সার্টিফিকেট ইস্যু করতেন গৌতম সর্দার? তদন্তকারীদের দাবি, বার্থ সার্টিফিকেট ইস্যুর কাজ করতেন গৌতম। এই সার্টিফিকেট ইস্যু করতে গেলে ওটিপি জেনারেট হয়। ওটিপি ঢোকে পঞ্চায়েত প্রধানের মোবাইল ফোনে, কিন্তু কারসাজি করে পঞ্চায়েত প্রধানের বদলে নিজের মোবাইল নাম্বার দেন গৌতম। এরপর একের পর এক ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করেন। কলকাতা, হাওড়া, হুগলি জেলার অনেকেই ভুয়ো বার্থ সার্টিফিকেট পেয়েছেন। এভাবেই তৈরি করা হয়েছে ৩৫০০ ভুয়ো বার্থ সার্টিফিকেট। মূলত জন্মের ভুয়ো শংসাপত্র তৈরি করা বাবদ যে টাকা গৌতম পেয়েছে, সেই টাকায় গচ্ছিত রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে, দাবি কলকাতা পুলিশের। ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ ১৮ বাংলা, কলকাতা।